সারা মুর্শিদাবাদ তথা আমি বলবো আমার কাছে যার নামের তালিকা এবং যারা উপস্থিত হয়েছেন, আমি খুব আনন্দিত এবং গর্বিত যে মুর্শিদাবাদ জেলাতে তারা সবাই এসেছেন। সকলকেই আমরা স্বাগত জানাই যে এরকম একটি নজরুল চর্চা এবং গবেষণা আজকের দিনে এই মুহূর্তে আমাদের কাছে খুব প্রয়োজনীয় ছিল। চতুর্দিকে যে আবহ চলছে তার মধ্যে কাজী নজরুল ইসলামের মতন একজন অসাধারণ কবি ব্যক্তিত্ব, অসাধারণ মানব ব্যক্তিত্ব এবং একটি উচ্চমনা মানুষের আজকের দিনে খুব জরুরি তার সম্বন্ধে জানা এবং তার ভাবনা, তিনি যে সম্প্রীতির ভাবনা বা তার শিল্প সাহিত্যের যে অনুভব, সেটা তিনি যেভাবে তার হৃদয়ে স্পন্দিত হয়েছিল, সেই চিন্তা চেতনাকে সম্প্রসারিত করা খুব জরুরি আজকের দিনে। কাজী নজরুল ইসলাম তিনি হুগলি জেলাতে যখন বন্দী ছিলেন তখন তিনি শিকল পরার গান রচনা করেছিলেন এবং যুগান্তরের গান নামে একটি কবিতাতে তিনি বলেছিলেন, মানি না শাসন বারণ, জীবন মরণ মোদের অনুচর রে, দেখে ওই ভয়ের ফাঁসি, হাসি জোর জয়ের হাসি, অবিনাশী নাইকো মোদের কর রে। তো এই যে শিকল পরার গান ভেঙে দিয়ে শিকল কারামুক্তির যে ভাবনা, যখন হুগলি জেলে তিনি অকথ্য অত্যাচারের মধ্যে ছিলেন তখন তার বিষের বাসী কাব্যগ্রন্থ, সেই সময় তিনি তার যে রচনা, সেখানে তিনি অনশন শুরু করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সবাই কিন্তু কাজী নজরুলকে বলেছিলেন তুমি অনশন ভঙ্গ করো। ৩৯ দিন উপবাসের পর অনশন ভঙ্গ করে তাকে বহরমপুর জেলে স্থানান্তরিত করা হয় এবং আপনারা জানেন যখন তিনি এই বহরমপুর জেলে বন্দী ছিলেন এবং সেই সময়ে জেলে থাকাকালীন বিভিন্ন অপশাসন এবং অত্যাচারের বিরুদ্ধে বন্দী অবস্থাতেও তার কলম তিনি কিন্তু থামাননি এবং সমস্ত অন্যায়, অপশাসন এবং অত্যাচারের বিরুদ্ধে তার যে বিদ্রোহী মানসিকতা তার শিকল পরা গানের মধ্য দিয়েই কিন্তু প্রকাশিত হয়েছিল এবং সেই সময়ে তার অনশন এবং তার ভাবনা আজকের দিনেও আমাদের কখনো কখনো মনে হয় যে তিনি যে চিন্তা চেতনাতে, যে ত্রাস দেখিয়েই ভাবছ বিধির করব শক্তি হ্রাস, সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, এবার আনব মাভই বিজয় মন্ত্র বল হীনের বল। এই যে তার ভাবনা, কবিতার মধ্যে তিনি একই সঙ্গে দুই সংস্কৃতিকে মিলিয়ে দিচ্ছেন। মাভই মন্ত্র তিনি উচ্চারণ করছেন, ভয়হীনতার মন্ত্র। আজকে যখন জাত ধর্ম বা হানাহানি আমরা নানা রকম সংবাদ পাই, ব্যথাতুর হই, তখন কিন্তু নজরুলের ভাবনাকে, দাড়ি টিকির অপশাসনকে বন্ধ করার জন্য, আমি শব্দ দুটি কাজী নজরুল ইসলামের রচনা থেকেই বলছি, দাড়ি এবং টিকি, আপনারা বুঝে নেবেন এই শব্দের মাহাত্ম্য। তো তাদের অন্যায় ভাবনাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, সমস্ত চিন্তা চেতনাকে উন্নত স্তরে আনার জন্য, সম্প্রীতির ভাবনাকে আমাদের মনের মধ্যে, বিশ্বাসের মধ্যে, জীবনযাপনের মধ্যে সম্প্রসারিত করার জন্য, যা সৎ, যা ভালো, যার অস্তিত্ব রয়েছে, সেই ভাবনা মানুষের মঙ্গলের দিকে যাকে বাহিত করে, সেই অস্তিত্বের ভাবনাকে হৃদয়ে মনে আমরা বহন করে আমরা আসুন কাজী নজরুল ইসলামকে, যিনি একই সঙ্গে তার
বিষের বাঁশির মধ্য দিয়ে তার সম্প্রসারিত করেছেন মানুষের মনের ভেতরে অন্তঃস্থল থেকে জাগত এক সাম্যবাদী বা এমন একটি ভাবনা যেখানে সমস্তরের সমস্ত ভাবনার মানুষ যেন একটি আসনে বসতে পারে, সমমনের মানুষেরা এক জায়গায় জড়ো হতে পারে, সমমনের মানুষেরা একভাবে দেশের দশের উন্নতির জন্য কাজ করতে পারে, তাদের ভালো লাগার বিশ্বাসকে কোনো রকম ধর্মীয় বন্ধন থেকে উত্তীর্ণ হয়ে কেবলমাত্র কল্যাণের স্বার্থে বাহিত করতে পারে, সেই নজরুল ইসলামকে প্রণাম করি। তার মুক্তমনা চিন্তা, বিদ্রোহী বীরের চিন্তা আমাদের মধ্যে প্রবাহিত হোক। স্বাগত সমস্ত শুভ বুদ্ধির মানুষদেরকে। আজ এই অসময়ে আসুন আমরা কাজী নজরুল ইসলামের সম্প্রীতির ভাবনাকে আমাদের মধ্যে বহন করি। সবাইকে ধন্যবাদ এবং প্রস্তাব পেশ করবেন আমাদের এই কারামুক্তি দিবস উদযাপনের মূল হোতা এবং নজরুল জন্মবর্ষ উদযাপন কমিটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সম্পাদক, আপনারা জানেন সকলের সুপরিচিত আমাদের জেলার গর্ব আবরার হোসেন, যার সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস দিতে হয়, কিন্তু তার মধ্য থেকেও এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের সমস্ত কাজকর্ম তিনি একা হাতে দেখেছেন এবং পরিচালনা করে চলেছেন। তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের স্বাগত ভাষণ এবং আমাদের প্রস্তাব পাশ করার জন্য। এবং প্রস্তাব সমর্থন করবেন জয়নুল আবেদিন এবং মোহাম্মদ ইনাসউদ্দিন। যিনি আবরার হোসেনের নাম বললেন, তাকে প্রতি সপ্তাহে 2 দিন ডায়ালিসিস নিতে হয়, প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার তিনি ঘন্টা 2 বহরমপুর হাসপাতালে ডায়ালিসিসে থাকেন এবং পরের দিন তাকে সম্পূর্ণ রেস্ট নিতে হয়, অর্থাৎ মাসে তাকে 8টা দিন এই 4 বছর ধরে চলছে। সেই অবস্থায় এই মানুষটি যেটুকু সময় পান তার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ব্যবহার করেন। আমি তার অনুগামী। গণিত নজরুল প্রেমীরা বসে আছেন, সকলকেই নজরুল জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আমরা মূলত মহলন্দি বলে একটি গ্রাম, সেখানে ইস্টার্ন ক্লাব বলে একটা ক্লাব নিয়ে আমরা বাংলার সংস্কৃতি, বাংলার কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী এদের সমন্বয়ে একটা অনুষ্ঠান করি। তো আমরা নজরুল নিয়ে কিছু কাজ করতাম। তো এই জেলায় নজরুল সম্বন্ধে ভালো গবেষক কে আছেন, ভালো পড়াশোনা করেন, কাজ করেন কে, এই নিয়ে একদিন সাংবাদিক সঙ্গে আলোচনা হচ্ছিল। তো মাননীয় বিপ্লব বিশ্বাস বললেন যে তুমি মহলন্দিতে একবার মদনবাবুকে নিয়ে যাও। তো মদন সরকার মহাশয়কে নিমন্ত্রণ করলাম আমাদের ওখানে আসার জন্য। উনি এলেন। আসার পরে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি। আমরা দমব না, চলুন মোড়ে চলে যাই। প্রচুর মাইক টাঙিয়ে মোড়ে দাঁড়িয়ে যখন পথসভা করে সেই মতো উনি নজরুলের উপর 2 ঘন্টা বক্তব্য রাখলেন। আমাদের মনে ভাবনা এলো কিছু একটা করা দরকার নজরুলকে নিয়ে। তখনই আমরা ওনার 125তম জন্মবার্ষিকী চলে আসে। আমরা বিগত 13 এপ্রিল জেলা সাংবাদিক সংঘে এই জেলার যত নজরুল প্রেমী আছেন তাদের সকলকে আমরা একটা আহ্বান করি, চিঠি দিই, ফেসবুক ইত্যাদির মাধ্যমে। আমরা সেখানে অভূতপূর্ব একটা সাড়া পেলাম এবং এখানে বসে আছেন হিঙ্গন কলেজের মাননীয় প্রিন্সিপাল কামাল উদ্দিন সাহেব, তিনিও সেখানে এসে উপস্থিত। এবং এই জেলার 26টি ব্লকের মধ্যে 21টি ব্লক থেকে সেদিন প্রতিনিধি এসেছিলেন। এবং আমাদের যে ছোট্ট হল, সেখানে জায়গা হয়নি, 81 জন মতো সই করেছিলেন। এবং সেই সভাতেই আমাদের মাননীয় জয়নুল আবেদিন সাহেব, আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, তিনি প্রস্তাব করলেন যে 15ই ডিসেম্বর এই কারামুক্তি দিবসটা পালন করা উচিত। এবং সকলেই সমস্বরে সেটাকে সমর্থন করলেন।
বাঁকুড়ায় থাকেন, মানে বাঁকুড়াতে উনি বহরমপুরের ছেলে, বাঁকুড়ায় কলেজে পড়ান, ডক্টর আসিফ ইকবাল, তিনি সবাই এসে হাজির। আরও অনেক সাংবাদিক, কবি এই জেলার সকলে হাজির হয়েছিলেন। সেই থেকে আমাদের এই পথ চলা, এবং তারপর থেকে আমরা যে কাজগুলো হাতে নিয়েছি, আমরা প্রথমেই আমাদের মহলন্দিতে আমরা একটা বিষয় পরিলক্ষিত হয় যে এই মিটিংটা হয়ে যাওয়ার পর সারা জেলাতে কিন্তু নজরুলকে নিয়ে একটা চর্চা কিন্তু বেড়েছে, সব জায়গায় আমরা এটা লক্ষ্য করেছি। আমরাও আমাদের একটা কেন্দ্রীয় প্রোগ্রাম করি মহলন্দিতে, সেখানে ভালো একটা অনুষ্ঠান হয়। বিগত 29শে আগস্ট কবির মৃত্যুদিনে বহরমপুর গ্র্যান্ড হলে হল ভর্তি মানুষ নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, এবং আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের এই কারামুক্তি দিবস, এবং সেই 29 তারিখে আমরা কতগুলি প্রস্তাব আমরা হাতে নিয়েছিলাম, যেগুলো আজকে আমি এখানে পাঠ করে দেব। আপনারা জানেন যে আমাদের যে কমিটি, সেই কমিটি বসে একটা প্রস্তাবনা তৈরি হয়েছে। আমি সেই প্রস্তাবনাটা আপনাদের সামনে এখন পাঠ করছি। 15ই ডিসেম্বর 2024 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারামুক্তি দিবস উদযাপন। বহরমপুর ঋত্বিক সদনে অনুষ্ঠিত এক মহতী সভায় উত্থাপিত মূল প্রস্তাব। মাননীয় সভাপতি মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট বিদ্বজনেরা, সমাগত মুর্শিদাবাদ জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত হতে আগত কবিপ্রেমী ও সুধীজনেরা, আপনারা সকলেই আমার সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করুন। আপনারা জানেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ পুষ্ট হয়ে 1922 সালের 11ই আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়, এবং এই কাব্যের 1922-এর 26শে সেপ্টেম্বর আনন্দময়ীর আগমনে নামক একটি কবিতা প্রকাশিত হয়। প্রকাশিত কবিতায় তৎকালীন ব্রিটিশ সরকার রুষ্ট হয়ে 23শে নভেম্বর কুমিল্লা হতে কবিকে গ্রেপ্তার করে 25শে নভেম্বর 1922 কলকাতার মেট্রোপলিটন আদালতে কবিকে পেশ করে। পরবর্তী সময়ে 16ই জানুয়ারি 1923 মামলায় রায় হয়। প্রথমে আলিপুর সেন্ট্রাল জেল, তারপর প্রেসিডেন্সি জেল, পরবর্তীতে হুগলি জেল স্থানান্তরিত করা হয়, এবং 1923 সালের 18ই জুন কবিকে তৎকালীন বহরমপুর ডিস্ট্রিক্ট জেলে আনা হয়। অবশেষে 15ই ডিসেম্বর 1923 কবির কারামুক্তি ঘটে, অর্থাৎ আজ 15ই ডিসেম্বর 2024 কবির কারামুক্তির 100 বছর পূর্ণ হলো। এবং 1924 সালের 23শে অক্টোবর বঙ্গীয় ফৌজদারি আইন ও সংসদীয় অর্ডিন্যান্স ও নেতাজি সুভাষচন্দ্র বসু গ্রেপ্তার হন কলকাতা থেকে বহরমপুর ডিস্ট্রিক্ট জেলে। 1924 সালের 3রা ডিসেম্বর তাকে আনা হয়। 1926 সালের 25শে জানুয়ারি পর্যন্ত তিনি বহরমপুর ডিস্ট্রিক্ট জেলে ছিলেন। তারপর তাকে মান্দালয় জেলে প্রেরণ করা হয়। উপরোক্ত দুইজন মহান দেশপ্রেমিক ছাড়াও এই জেলে আগে এবং পরে, এমনকি দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত অসংখ্য স্বদেশী বিপ্লবীদের থাকার ইতিহাসের কথা জেলাবাসীরা জানে। 1980 সালের 11ই জুন তদানীন্তন সরকারের স্বাস্থ্যমন্ত্রী শ্রী ননী ভট্টাচার্য মহাশয় এই পরিত্যক্ত জেলটিকে 2/3 এলাকা জুড়ে বহরমপুর মানসিক হাসপাতাল হিসাবে উদ্বোধন করেন। উপরোক্ত দুই মহান দেশপ্রেমিক সম্পর্কে ওয়াকিবহাল সমস্ত স্তরের মানুষই জানেন। প্রকৃতপক্ষে এই দুই মহান দেশপ্রেমিকের কাছে মুর্শিদাবাদ জেলা ছিল হাতের তালুর মতো পরিচিত, যা মুর্শিদাবাদবাসী আজও সম্পূর্ণ ভুলে যাননি। প্রসঙ্গত উল্লেখযোগ্য, RPWD অ্যাক্ট 2016 অনুযায়ী মানসিক প্রতিবন্ধী শব্দটি সংশোধনযোগ্য, যার ফলে মানসিক হাসপাতাল নামটি কখনোই গ্রহণযোগ্য নয়। ফলে এই নামের পরিবর্তন অবশ্যম্ভাবী। এরপর হেরিটেজ কনজারভেশন অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট 2010 অনুযায়ী
পূর্বতন বহরমপুর ডিস্ট্রিক্ট জেল হেরিটেজ নামক ভবন হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকারী। এমতো অবস্থায় 29 আগস্ট 2024 বহরমপুর গ্র্যান্ড হলে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মহতী সভায় এই মর্মে প্রস্তাব গ্রহণ করা হয়েছে যে অতীতের যে বহরমপুর ডিস্ট্রিক্ট জেল ও বর্তমান পরিচিত মানসিক হাসপাতাল হেরিটেজ ভবন হিসাবে স্বীকৃতি পাওয়ার অধিকারী। 2, মানসিক হাসপাতালের নাম পরিবর্তন করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে হাসপাতালটি হওয়া উচিত। 3, উপরোক্ত হাসপাতালের যে অংশটি উল্লিখিত 2 জন মনীষী সহ অন্যান্য বিপ্লবীরা থাকতেন সেই এলাকাটিকে একটি সংগ্রহশালা হিসাবে রূপান্তরিত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন। 4, বহরমপুর শহরের যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে কবির একটি পূর্ণায়ব মূর্তি স্থাপন করা অত্যন্ত জরুরি। 5, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে একটি নজরুল চেয়ার স্থাপন করা হোক। উপরোক্ত প্রস্তাবসমূহ কার্যকরী করার জন্য 15 ডিসেম্বর 2024 কাজী নজরুল ইসলামের কারামুক্তি দিবস উদযাপনের এক মহতী সভায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এই বিষয় নিয়ে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। নজরুল জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষে সম্পাদক আবরার হোসেন। ধন্যবাদ। সভাপতি, বন্ধু সঞ্চালক, সমবেত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট বিশেষজ্ঞগণ এবং সামনে উপস্থিত জেলার বিভিন্ন প্রান্ত এবং জেলার বাইরে থেকে আগত নজরুল প্রেমিকগণ, এই সত্য দুপুরে উষ্ণ নজরুলীয় অভিনন্দন জানাচ্ছি সকলকে। মনে পড়ছে, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। আমি লক্ষ্য রাখছি, এই জগৎ জুড়িয়া যে দুর্বল, সেই দুর্বলের পক্ষের কবি কাজী নজরুল ইসলাম। মনে পড়ছে, আনন্দময়ী আগমনে এই কবিতাটি লেখার জন্য তার সশ্রম কারাদণ্ড হয়েছিল। মনে আছে যে ঠিক সেই সময়ে মাওলানা এবং কবি হযরত মোহানি সারা ভারতের স্বাধীনতা, পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি করেছিলেন। সেই দাবিপত্র কংগ্রেসে পেশ করেছিলেন, কংগ্রেস অল ইন্ডিয়া কংগ্রেস সভাপতি সম্মেলনে। সেটি খারিজ হয়ে গিয়েছিল। খারিজ নয়, সেটি পেশ করতেই দেওয়া হয়নি, কিন্তু সেটি ব্রিটিশ গভর্নমেন্টের হাতে যায় এবং তার সশ্রম কারাদণ্ড হয়েছিল। এই খবর জানার পরেও কাজী নজরুল ইসলাম তার ধূমকেতু পত্রিকার মধ্য দিয়ে সেই দাবিটাকে অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন এবং দেবী দুর্গাকে উপলক্ষ করে বলেছিলেন, এই স্বাধীনতার প্রতীক হিসেবে তাকে তিনি আহ্বান জানিয়েছিলেন। যে এই কবিতা আনন্দবাজার পত্রিকায় পাঠানো হয়েছিল, আনন্দবাজার পত্রিকায় এই কবিতা প্রকাশ করতে সাহস করেনি। নজরুল তার নিজের পত্রিকায় এটিকে প্রকাশ করে যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন দুর্বল মানুষের পক্ষে, তারই ফলশ্রুতিতে তার 1 বছর কারাদণ্ড হয়েছিল, সশ্রম কারাদণ্ড। প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল, হুগলি জেল এবং সর্বশেষে বহরমপুর জেলে ছিলেন। আজকের দিনে 1 বছর সশ্রম কারাদণ্ডের পর তার মুক্তি লাভ ঘটেছিল। আমি মনে করি যে এই দিনটাকে স্মরণ করে নজরুলের উপর চর্চা করা দরকার। এটা তার জন্য নয়, আমাদের জন্য। আজকের এই বিভেদের সময়, নানান সমস্যার সময় তার চর্চা অত্যন্ত জরুরি। আমরা হাতে দেখতে পাচ্ছি মদন সরকারের মতো একজন 78 বছর বয়সের মানুষ, তিনি অনেকের তরুণের থেকে তরুণ নজরুল চর্চা আমার মনে হয় তাকে উজ্জীবিত করেছে। প্রতিভাজন আবরার হোসেন, আপনারা শুনলেন, তাকে ডায়ালিসিস নিতে হয় প্রত্যেক
সপ্তাহে, তারপরেও তিনি এত উজ্জীবিত, এইরকম কর্মকাণ্ডকে নেতৃত্ব দিচ্ছেন। আমার ধারণা যে এই দিনটাকে যে প্রস্তাব পাস করেছে আবরার হোসেন, আমি তাকে সর্বতভাবে সমর্থন করছি এবং এই দিনটাকে স্মৃতি হিসেবে গ্রহণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গ্রহণ করে। তার কারণ এটা একটা টার্নিং পয়েন্ট। আপনারা লক্ষ্য করবেন যে এই মুক্তি পাওয়ার পরে তার যে সৃষ্টি সেটা একেবারে অঝোর ধারায় বর্ষিত হয়েছিল। ৩৫০০ গান, ২৯খানা নাটক, অজস্র কবিতা, কয়েকটি সিনেমা, অজস্র অভিনন্দন এবং নানা সৃষ্টি হয়েছিল এই মুক্তির পর থেকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়নুল আবেদিন সাহেবকে। এবার মোহাম্মদ ইনাস উদ্দিন সাহেব খুব সংক্ষেপে প্রস্তাবের সপক্ষে বক্তব্য রাখবেন। আজ একটি ঐতিহাসিক দিবস। কারামুক্তি দিবস তো ঐতিহাসিক ছিলই, কিন্তু সেই দিবসটিকে আজকে মুর্শিদাবাদ নজরুল জন্মবর্ষ উদযাপন কমিটি ঐতিহাসিক দিবস হিসাবে যে উদ্যোগ ঘোষিত করার জন্য, উদযাপন করার জন্য যে উদ্যোগ নিল, সেই উদ্যোগ নেওয়াটাও আজকে একটা ঐতিহাসিক দিবস। এই জন্যে আমরা অভিনন্দন জানাচ্ছি মুর্শিদাবাদের নজরুল জন্মবর্ষ উদযাপন কমিটিকে, যে কারামুক্তি দিবসকে ঐতিহাসিক দিবস হিসাবে উদযাপন করার একটা উদ্যোগ নিল। সেই জন্য আজকে বহরমপুরবাসীর কাছে, মুর্শিদাবাদবাসীর কাছে, এমনকি আমাদের বাংলার সমস্ত নজরুল অনুরাগী বৃন্দের কাছে আজকে একটা ঐতিহাসিক দিবস। জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে যে কয়টি প্রস্তাব এখানে পেশ করা হয়েছে, যেমন যে জেলে কাজী নজরুল ইসলাম এবং নেতাজি সুভাষচন্দ্র বসু একসময় বন্দী ছিলেন, বর্তমানে মানসিক হাসপাতাল, সেই কক্ষ দুটিকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হোক। বহুকাল পরে হলেও এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমরা এর পাশাপাশি আরও যে প্রস্তাব দেওয়া হয়েছে যে 15ই ডিসেম্বরকে কারামুক্তি দিবস হিসাবে উদযাপন করার একটা উদ্যোগ বিভিন্ন জায়গায় চালু হোক। পাশাপাশি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে একটি নজরুল নামাঙ্কিত চেয়ার ঘোষণা করা হোক। প্রতিটি প্রস্তাবকে আমি আমাদের কৃষ্ণনগর সুজনবাসর গ্রেস কটেজ কেন্দ্রিক নজরুল অনুরাগী বৃন্দ তথা আমাদের চারিপাশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নজরুল প্রেমী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের পক্ষ থেকে সর্বান্তকরণে সমর্থন জানাচ্ছি। আশা করি আপনারাও সমর্থন জানাচ্ছেন। আর একটু সশব্দে সমর্থন হলে আরও ভালো হয়। তার মানে এই প্রস্তাব সবারই মনের ইচ্ছে, সবার মনের অনুযায়ী সভার একজনা প্রস্তাব আকারে রেখেছেন কমিটির পক্ষ থেকে, দুজন তাকে সমর্থন করেছেন। সঙ্গে মুর্শিদাবাদের সঙ্গে কাজী নজরুল ইসলামের যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তো বলার অপেক্ষা রাখে না। সেই জেলাতে এই প্রস্তাবনাটা একটু দেরিতে হলেও নেওয়া হচ্ছে, আমরা দেরিটাকে মনে রাখবো না, নেওয়া হয়েছে সেটাকেই মনে রাখবো। তথ্য হিসাবে একটা হয়তো প্রাসঙ্গিক হলেও হতে পারে যে নজরুল চর্চা আমরা কতটা কোথায় কিভাবে আছি আমি ব্যাখ্যা দেব না। 1999 সালে হাসনাত সাহেব এখানে উপস্থিত আছেন, বহরমপুরে নজরুল জন্মশতবর্ষ কমিটি তৈরি হয়েছিল। সেই জন্মশতবর্ষে আমরা সেই কারাকক্ষে যাওয়াও হয়েছিল নজরুল অনুরাগীদের পক্ষ থেকে জন্মদিবসে। কিন্তু যেটা তথ্য, আমি ব্যাখ্যায় যাব না, যে বহরমপুরে যে সরকারি রবীন্দ্র ভবন আছে সেই দিন 11 জ্যৈষ্ঠ কোনো প্রদীপ জ্বলেনি। আমরা সেই জায়গা থেকে আজকে যে জায়গায় এটা পৌঁছেছি আমরা বলবো অনেকটা দূর এগিয়ে এসেছি। দ্বিতীয় যেটা বলবো যে ইটকাঠ পাথরের একটা ঘর আর বাড়ি তাকে হেরিটেজ হলো কি না হলো তাতে কিছু যায় আসে কি যায় না, এরকম একটা মনে হতেই পারে।
কিন্তু আমার মনে হয় ওটা একটা প্রতীক মাত্র। তার উদাহরণ হচ্ছে যে এই যেটা কৃষ্ণনগরের কথা আমরা বলছি, কৃষ্ণনগরের আপনারা জানেন কাজী নজরুল ইসলাম 3 বছর ছিলেন। যে বাড়িটিতে সপরিবার 2.5 বছর ছিলেন সেই বাড়িটির নাম গ্রেস কটেজ। 1926 সাল থেকে 28 100 বছর আগে সেই বাড়িটি প্রায় জরাজীর্ণ ধ্বংসের পথে চলে যাচ্ছিল, কিন্তু কৃষ্ণনগরবাসীর কিছু নজরুল অনুরাগী বৃন্দ মানুষজন উদ্যোগ নিয়ে সেই বাড়িটি পুনরায় উদ্ধার হয়েছে এবং হেরিটেজ ঘোষণা হয়েছে। দিদিরা গিয়েছিলেন, অনেকেই এসেছেন। বাড়িটি নিয়ে কী হবে, কিন্তু প্রতীকী বিষয় হচ্ছে যে এই বাড়িটিকে কেন্দ্র করে কৃষ্ণনগর কেন্দ্রিক, নদিয়া এবং বলতে গেলে অনেকটা দূর বিস্তৃত মিলে নজরুল চর্চার একটা কিন্তু ধারা তৈরি হয়েছে। আমরা সেই জন্যেই বলবো যে এই হেরিটেজ ঘোষিত হোক, সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হোক, এই দাবিটাকে সামনে রেখে আগামী দিনে মুর্শিদাবাদ তথা এই বাংলায় আমাদের নজরুল চর্চার একটা ধারা তৈরি হবে নতুনভাবে। সবাইকে ধন্যবাদ। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আজকে এখানে আসতে পেরে সত্যি আমি গর্বিত। আজকে আমি যে গানটি গাইব সেটি রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের দুজনের পক্ষেই প্রযোজক, কারণ তাদের জীবন ছিল ওতপ্রোতভাবে জড়িত। আমি গাইছি গানটি। তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। ওই যে দেখে বসুন্ধরা কাঁপলো থরো থরো, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। বাজলো তোর্য আকাশ পথে, সূর্য আসেন অগ্নিরথে আকাশ পথে। এই প্রভাতে দক্ষিণ হাতে বিজয় খড়গ ধরো, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী। অমর বীর্য সহায় তোমার সহায় বজ্র পানি। দুর্গম পথ সাগরাবে তোমার চরণ চিহ্ন লাবে সাগরাবে। চিত্তে অভয় বর্ম তোমার বক্ষে তাহাই পর, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। নমস্কার। আমরা আজকে মদনদার নেতৃত্বে আজকে আমরা যে এত এত মানুষ এখানে উপস্থিত হয়েছি, মদনদা আমাদের একদম প্রাণের মানুষ। কাজী নজরুল ইসলামকে যে মদনদা কি ভালোবাসেন, মানে যখনই ফোন করি 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায় শুধু নজরুলের কথা। তো আমি মনে করি
কাজী নজরুল ইসলাম শুধু চুরুলিয়ায় আজ সীমাবদ্ধ নেই, কাজী পরিবারে সীমাবদ্ধ নেই। ওনার যারা কাজ করবে তারাই ওনার রক্তের জিনিস এবং ওনারাই তারা রক্তের উত্তরসূরি আমি মনে করি। যারাই কাজী নজরুল ইসলাম নেতাজিকে নিয়ে কাজ করবেন তারাও তাদের উত্তরসূরি। শুধু যে আমি কাজী পরিবারে জন্মেছি বলেই আমি বিশাল কিছু হয়ে গেছি তা নয়। একদম সবাই যারা নজরুল ইসলামকে নিয়ে কাজ করবেন ভাববেন আমরাও তার উত্তরসূরি। কাজী নজরুল ইসলাম আপনার হৃদয়ে আছেন, তার কাজটি আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে। আমার শেষ অনুষ্ঠান যেটার জন্য আজকে আচ্ছা আমি দিদিভাইকে আমার নিজের একটি লেখা বই বিদ্রোহী সন্ধানে ওনার হাতে তুলে দিচ্ছি। আমার নিজের আরেকটি বই হারিয়ে যাওয়া দিনগুলি দিদির হাতে তুলে দিচ্ছি। আর আমাদের সহকর্মী আব্দুল সালাম, উনিও দিদির এক ভাই, তার একটি বই সেলিম ওনার তুলে একসঙ্গে বইটা দিচ্ছেন এরকম ধরুন। এদিকটা তাকাবেন একটু। শ্রদ্ধেয় আব্দুস সালাম মহাশয় রচিত সেলিম, যেটা ঝিঙে ফুলে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, তারপরে সেটা গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে। সেই সেলিম পুস্তকটি লেখক আব্দুস সালাম তুলে দিচ্ছেন আমাদের প্রিয় দিদি সোনালী কাজী মহাশয়ের হাতে। সেলিমের লেখক সম্মাননীয় আব্দুস সালাম তার রচিত পুস্তকটি তুলে দিচ্ছেন দিদির হাতে। সেলিম আত্মজীবনীমূলক একটি রচনা। সেলিম যেটা ঝিঙে ফুলে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, সেটা গ্রন্থাগারে মুদ্রিত। সেই মুদ্রিত গ্রন্থটি তুলে দিচ্ছেন এবার লেখক সম্মাননীয় প্রাক্তন শিক্ষক আব্দুস সালাম মহাশয়। তিনি বিজ্ঞানের শিক্ষক এবং এই বয়সেও আমাদের থেকেও তরুণ, যদি অনেক দিন আগেই তিনি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেছেন। আমাদের কিন্তু উপরটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার আমাদের যে কমিটির উদ্যোগে আজকে অনুষ্ঠান, তাদের পক্ষ থেকে এই বইগুলো দেওয়া হলো। এরকম যদি কেউ দিতে চান দেবেন। আচ্ছা, এবার দিদিভাই আর 2 মিনিট আপনার জন্যে। আগে 1923-এ এই বহরমপুর শহরের মধ্যে দিয়ে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন, কারামুক্তি পেয়েছিলেন। আমরা আজ 101 বছর পরে সেই দিনটিকে প্রথমবারের মতো মুর্শিদাবাদ নজরুল জন্মবর্ষ কমিটি পালন করছে। আমাদের এই পর্বের যে আলোচনা চক্র, তার নাম নজরুল চেতনার সন্ধানে। আমি খুব সংক্ষেপে নজরুল চেতনার সন্ধানের যে মূল, সেটা আমি পাঠ করে শোনাবো। আজকে আলোচনা চক্রের যে মূল সূত্র, বিংশ শতাব্দীর সূচনার প্রাক মুহূর্তে উৎপীড়িত, অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত মানুষের পক্ষ নিয়ে এক সাহসী দীপ্ত কণ্ঠ ও প্রতিবাদী চেতনা নিয়ে বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। ধূমকেতুর মতোই উত্থান হয়েছিল নজরুল চেতনার। সেই চেতনা ছিল লাঞ্ছিত মানবতা, ধর্মীয় গোঁড়ামি, সমাজের যা কিছু কলুষিত ও অসাম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনা। আগুনের ফুলকির মতো চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেই চেতনাবোধ। এই চেতনাবোধই আপামর বাঙালির কাছে
চেতনায় নজরুল নামে খ্যাতি লাভ করেছে। এই অসাম্প্রদায়িক ও মানবিক চেতনাবোধ থেকেই পরবর্তী জীবনে প্রবেশ করেছিলেন এক ভিন্ন জগতে। মৌলিক সুরের সাধনায় নিজেকে উৎসর্গীকৃত করেছিলেন। সর্বধর্মের প্রতি সদা শ্রদ্ধাশীল এই মহামানব সৃষ্টি করেছিলেন অসংখ্য গজল ও শ্যামাসঙ্গীত। জীবনের প্রতি মুহূর্তে প্রতিকূলতাকে ছাপিয়ে গিয়ে সাধনা করেছিলেন মানব জাতির। সত্য ও সুন্দরের সাধনায় নিজেকে নিমগ্ন করেছেন। তাই তো অবলীলায় বলতে পেরেছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে। জীবনের মধ্য গগনে এসে আধ্যাত্মিক চর্চা ও চেতনাবোধ নজরুলকে অন্তর্যামী সাধনায় নিমগ্ন করেছিল। তিনি দেখেছিলেন আনন্দ রস ও ঘন স্বরূপকে। অসত্য হতে সত্যে, তিমির হতে জ্যোতিতে, মৃত্যু হতে অমৃতে আসার উপলব্ধি তাকে ইহলোকে সুস্থভাবে থাকতে দেয়নি। কোন অপরিপূর্ণতার কারণে তিনি নির্বাক ও নিঃসঙ্গ হয়ে পড়লেন, তবে একই ছিল তার নীরব অভিমান। আসুন আমরা সন্ধান করব সেই চেতনার। আজ এই আলোচনা চক্রে অংশগ্রহণ করছেন অধ্যাপক আব্দুল কাফি মহাশয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আমরা আশা রাখব সাম্যের কবি কাজী নজরুল ইসলামের যে চেতনাবোধ তা সুন্দরভাবে আমাদের সামনে তিনি তুলে ধরবেন। আমি প্রথমেই আহ্বান করব অধ্যাপক আব্দুল কাফি মহাশয়কে। তার সম্বন্ধে দু একটা কথা না বললেই নয়। এটা আমাদের কাছে খুব গর্বের যে অধ্যাপক আব্দুল কাফি মহাশয় আমাদের বহরমপুর শহরেই ভূমিপুত্র। এই শহরেই তিনি বেড়ে উঠেছেন, তার ছোটোবেলায় এই শহরেই কেটেছে। 2005 সাল থেকে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন, এবং তিনি শুধু অধ্যাপনাই করেন না, তিনি এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা। তার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি, ইউটিউব দিয়ে সার্চ দিই, বিভিন্ন জায়গায় তার বক্তৃতা শুনি আমরা। তার অতি সম্প্রতি একটি কাজ, মির্জা গালিবের ফার্সি মসনভির একটা অনুবাদ তিনি করেছেন, দেবালয়ের চিরাগ। তার গর্বিত পিতা এবং মাতা, তার পিতাকে আমরা সবাই চিনি, অধ্যাপক আবুল হাসান সাহেব, আমরা সবাই তাকে চিনি। এবং আমরা এখানে একটা ছোট্ট সম্পর্কের কথা আমি বলতে চাই। আমরা সবাই আমাদের সাহিত্যিক ডক্টর রেজাউল করিমকে চিনি। ডক্টর রেজাউল করিম হচ্ছেন অধ্যাপক আবুল হাসান সাহেবের চাচা, এবং তার বড় ভাই মঈনুদ্দিন হুসাইন। আমরা যারা নজরুল নিয়ে গবেষণা করি তারা জানি যে 1920 সালে কাজী নজরুল ইসলাম সেনাবাহিনী থেকে আসার পর থেকে যে দুটি মানুষের কাছে সবচেয়ে বেশি সাহায্য এবং সহানুভূতি পেয়েছিলেন মানসিকভাবে, তার অন্যতম হচ্ছেন মুজাফফর আহমেদ এবং এই মঈনুদ্দিন হুসাইন। এটা অত্যন্ত গর্বের আমাদের কাছে। আমি অতি সম্প্রতি আব্দুল কাফি মহাশয়ের একটি বক্তব্য শুনেছি, সেটা কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতা, এবং সেখানে তিনি একটা নতুন দিক তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের রক্তকরবী, ধূমকেতু এবং লাঙ্গলের মধ্যে যে কী সম্পর্ক, কী মেলবন্ধন তিনি অত্যন্ত ভালোভাবে তুলে ধরেছেন। আমি এই বক্তব্য অসংখ্যবার শুনেছি ইউটিউবে, এটা আপনারা শুনতে পারবেন। এটি অতি শীঘ্রই একটি বই আকারে প্রকাশিত হবে। আমি আর বেশি কথা বলছি না। আমি উপবিষ্ট এবং মঞ্চের সামনে যারা আছে প্রত্যেককে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়, যেটি উত্তর 24 পরগনার একেবারে দক্ষিণ প্রান্তে সুন্দরবনের একটি ব্লকের মধ্যে অবস্থিত, সেই কলেজের পক্ষ থেকে এবং আমাদের বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, সালাম, দোয়া জানাচ্ছি। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, সত্যি ভালো লাগছে যে আপনারা এতক্ষণ রয়েছেন, শুনছেন। আমি শুধু এই কথাটি বলতে চাইব যে যে ঐতিহাসিক ঘটনা আজকে তৈরি হলো বহরমপুরে, সেই ঘটনার সাক্ষী থাকার জন্যেই আমি সুদূর হিঙ্গলগঞ্জ থেকে এসেছি, এবং এই যে প্রস্তাব পেশ করা হয়েছে সেই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করছি। আর আজকের দিনটা সত্যি গৌরবজনক, ঐতিহাসিক। একদিকে নজরুল ইসলাম, তার পরিবারের উত্তরসূরিরা, আরেকদিকে সুভাষচন্দ্র বসু, তার পরিবারের উত্তরসূরিরা একত্রিত হয়েছেন। আজকের এই দিনটি শুধু কারামুক্তি দিবস তো বটেই, শুধু তাই নয়, 1929-এর 15ই ডিসেম্বর আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যেটা এখন কলকাতার কফি হাউস নামে পরিচিত। সেখানে বাঙালি জাতির পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকে যে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই সংবর্ধনায় উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বসু, সভাপতিত্ব করেছিলেন এস ওয়াজেদ আলী,
এবং প্রফুল্লচন্দ্র রায়ও সেখানে ছিলেন। সেখানে সুভাষচন্দ্র যে কথাটি বলেছিলেন সেই কথাটি বলেই শেষ করব। সেটি হচ্ছে যে তিনি বলেছিলেন যে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই, বিভিন্ন জাতীয় সঙ্গীত, তখন যখন প্রেসিডেন্ট বলা হতো কংগ্রেসের সভাপতিকে, একই রকমভাবে বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া হতো। যত জাতীয় সঙ্গীত শুনেছেন তার মধ্যে সুভাষচন্দ্র বসুর স্যার বলেছেন দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, এই সঙ্গীতটি তাকে এতটাই শিহরিত করেছিল যে কাজী নজরুল ইসলাম এর এই গানটি যদি স্বাধীন ভারতবর্ষে, আমাদের মনে হয় সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতবর্ষ দেখে যেতেন, থাকতেন, এই গানটি হয়তোবা জাতীয় সঙ্গীত হিসেবে পরিবেশিত হতো। আমরা এই প্রচেষ্টার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে আরও একবার নজরুল চর্চা কেন্দ্র বারাসাতের পক্ষ থেকে এবং হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি, সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ, আদাব। মহতী সভায় ঐতিহাসিক দিনে যারা এই প্রেক্ষাগৃহে এসেছেন সকলকে আমার হার্দিক অভিনন্দন জানাই। এই কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে যে কমিটি গঠন হয়েছে, নজরুল জন্মবর্ষ উদযাপন কমিটি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে এখানে দু চার কথা বলার সুযোগ দেবার জন্য এবং এই কাজে আমাকে একটুখানি সামিল করার জন্য। আমি দু একটি কথা মাত্র বলবো। 125 বছর জন্মদিন পালন হয়নি নজরুলের, অন্যান্য সবার ক্ষেত্রে কিছু হয় না, এই বাংলায় না ওই বাংলায়, ওপার বাংলায়। আজকে এই শোভাযাত্রায় আসার পথে দেখলাম এখানে যে শিশুদের জন্য বই মেলা হচ্ছে, সেখানে এই শব্দটি উল্লেখিত আছে 125তম জন্মবর্ষ। ভালো লাগলো। নজরুল অবহেলিত হয়েছেন তার জীবৎকালে, অবহেলিত হচ্ছেন আজও। রবীন্দ্রনাথ আসেন সাড়ম্বরে, তার যে সর্বব্যাপী আবেদন মানুষের কাছে অস্বীকার করার উপায় নেই। কিন্তু নজরুল, তিনি আমাদের কবি, আমাদের জাতীয় জীবনে তার অবদান কম নয়, অথচ তাকে আমরা সেরকম গুরুত্ব দিয়ে কখনো ভাবি না। খুব সামান্য দু একটি গান কবিতা বলে আমরা সমাধা করে দিই ওই রবীন্দ্র জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে একটুখানি। কিন্তু এরকম হওয়ার কথা নয়। নজরুলের জীবন কথা, তার সাহিত্য কীর্তি, তার কাজ যদি আমরা মনে করি তাহলে, এবং সেগুলো যদি আমাদের জীবনের অঙ্গ করি, তাহলে আজকে আমাদের দেশে এই অবস্থা হতো না, ওপার বাংলারও এই অবস্থা হতো না। নজরুল তার আজও পর্যন্ত কিভাবে অবহেলিত অপমানিত হয়ে যাচ্ছেন, আমি একটি কথা আপনাদের স্মরণ করতে বলবো। 2023 সালে নবদ্বীপে একটি ঘটনা ঘটেছে, সেখানে রাধারানী মন্দির হেরিটেজের তকমা পেয়েছে। তারা একটি সাংস্কৃতিক সংস্থাকে ভার দিয়েছে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনের জন্য। দিনের দিন তারা যখন রবীন্দ্রনাথ এবং নজরুলের ছবি নিয়ে ওই সন্ধ্যা উদযাপন করতে এলেন, কর্তৃপক্ষ বললেন যে না, এখানে মুসলমান বিধর্মী নজরুলের ছবি টাঙিয়ে মন্দিরের অপবিত্রতা আমরা করতে দিতে পারি না। সেই সাংস্কৃতিক সংস্থা রবীন্দ্রনাথের মূর্তি টাঙিয়ে সেদিন রবীন্দ্র জন্মোৎসব করেছিলেন। আমরা ধিক্কার জানিয়েছি। ভেবে দেখুন নজরুল কোথায়, তার জীবন কথা আমরা এখনো জানি না, এখনো আলোচনা করতে পারি না, অথচ অন্যদের নিয়ে আমরা কত মাতামাতি করি। নজরুল যখন বেঁচে ছিলেন তখনও তিনি অবহেলিত হয়েছেন, সে ঘটনাগুলো এখন আর বলছি না, কতভাবে তিনি অবহেলিত হয়েছেন, কিন্তু তিনি প্রতিবাদ কখনো করেননি। এই সেই নজরুল যিনি কৃষক আন্দোলনের কথা বলতে গিয়ে আমাদের হিন্দুদের যে দেবতা বলরাম, তার উদাহরণ দিয়েছেন। এই সেই নজরুল যিনি ওই তারকেশ্বরের পাণ্ডাদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য যে প্রতিবাদ হয়েছিল, তার সর্বাগ্রে তিনি ছিলেন। এত কাজ তিনি করেছেন, তার কাছে জাত ধর্ম কিছু ছিল না। তিনি কীর্তন লিখেছেন, তিনি শ্যামাসঙ্গীত লিখেছেন, চোখের জলে ভেসেছেন, অথচ তাকে অবহেলিত হতে হচ্ছে তার জীবৎকালে এবং আজ পর্যন্ত। নজরুলকে আমরা বলি বিদ্রোহী কবি। 1921 সালে ডিসেম্বর মাসে তিনি বিদ্রোহী কবিতা লিখে তিনি যে প্রকাশিত হয়েছিল পত্রিকাতে, সেই পত্রিকার কবিতা পড়ে প্রমথ চৌধুরী তাকে বিদ্রোহী কবি আখ্যা দিয়েছিলেন। আমরা বলি
নজরুল কি শুধু দ্রোহের কবি? তিনি তো প্রেমের কবি। তিনি মানুষকে ভালোবেসেই ওই বিদ্রোহী কবিতা লিখেছিলেন, দেশকে ভালোবেসেই তিনি বিদ্রোহী কবিতা লিখেছিলেন। তিনি নিজে কি বলছেন? আমি বিদ্রোহী নই, আমি দেশনেতা হতে আসিনি, আমি কবি হতেও আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম নিতে এসেছিলাম। এখান থেকে প্রেমহীন জগৎ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি জানি আমার যেদিন স্মরণ সভা হবে, আমি মারা যাবার পরে চোখা চোখা বিশেষণে আমাকে বিশেষিত করা হবে। যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে পথের দলিত একটি ফুলকে বুকে করে ঘরে যেও, সেখানে বসে ঘরের কোণে আমার অকথিত জীবন কথা স্মরণ করো, তাহলেই আমাকে সম্মান জানানো হবে। এই হলেন নজরুল। বুকের গভীরে কি বেদনা লুকিয়েছিল তার। ধন্যবাদ কর্তৃপক্ষকে, যারা আজকের এই তাদের যে প্রস্তাবনা দেখলাম অত্যন্ত সময়োচিত, একটি ঐতিহাসিক দিন প্রতি বছর হোক, তাদের কর্মযজ্ঞের সঙ্গে আমাকে সামিল করার জন্য আমি তাদের আবারও ধন্যবাদ জানাই। বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা নজরুল অনুরাগী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি সব আগে ধন্যবাদ জানাবো আপনাদের। এত সুশৃঙ্খলভাবে এত দীর্ঘ সময় ধরে আমি সাম্প্রতিককালে কোনো অনুষ্ঠান হতে দেখিনি, তার কৃতিত্ব আপনাদের। আর যারা আমাদের আমন্ত্রিত অতিথি আলোচক, তারা নিশ্চয়ই এমন কিছু আপনাদের দিতে পেরেছেন যার জন্য আপনারা পিন পয়েন্ট সাইলেন্ট যাকে বলে সেইভাবে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, খুব সকালবেলায় বেরিয়েছেন অনেকে, সারাদিনের ক্ষুধা তৃষ্ণাকে এক পাশে সরিয়ে রেখে এত ধৈর্য ধরে আপনারা ওঠাউটি করতে দেখছি না কাউকে, প্রকৃতিরটাকে সাড়া দিতেও দেখছি না কাউকে। এতটা সুশৃঙ্খলতার জন্য আপনাদেরই আগে ধন্যবাদ। সেই সাথে যারা এখানে বক্তব্য রেখেছেন, প্রকৃত অর্থে আজকে একটি বুধ সন্ধ্যা, প্রকৃত অর্থেই এটা চাঁদের হাট বলা যায়। যে সমস্ত মানের মানুষেরা এখানে এসেছেন, আমি আলাদা করে কারো নাম করছি না, নাম করতে গেলেও অনেকটা সময় চলে যাবে, আর সেই সময় নিতে চাইছি না। শুধুমাত্র বলবো এই অনুষ্ঠান আমরা সার্থক করতে পেরেছি সবার ঐকান্তিক চেষ্টায়। আর এইটা যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে এবং নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই সুযোগে একটি ঘোষণা আমি রেখে যেতে চাই। আমাদের আরও একটি বড় পরিকল্পনা আছে নজরুল জন্মবর্ষ কমিটির উদ্যোগে পক্ষ থেকে। সেটি হলো, আপনারা জানেন গোল্ডেন বুক অফ বিদ্যাসাগর আছে, গোল্ডেন বুক অফ শরৎচন্দ্র আছে, সমস্ত এইগুলো আছে, কিন্তু গোল্ডেন বুক অফ নজরুল, কাজী নজরুল নেই। আমরা কতটা কী করতে পারবো জানি না, আমরা ভাবনা চিন্তা করছি, লেখা সংগ্রহ করছি। আমাদের একটা বড় একটা লক্ষ্য আছে, সেখানেও আমরা ওই গ্রন্থটি প্রকাশিত হলে যে ভলিউম হবে তার অনেক দাম হবে, সেই দামে সবার ক্রয় ক্ষমতা থাকবে না বলে তার দাম কমিয়ে রাখতে চাই। তার জন্য আর্থিক সাহায্য আমরা আপনাদের কাছ থেকে চাইব, যাতে ক্রয়যোগ্য মূল্য নির্ধারণ করতে পারি, যাতে সবার কাছে পৌঁছাতে পারি সেই জন্য। আর আজকে যে কথাটা বারবার উঠে এসেছে, যে আজকে গভীর দুর্যোগের মধ্যে পড়ছে দেশ, আজকে পড়েছে নজরুলের যে সম্প্রীতি চেতনা, সেই চেতনা আজকে আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কাজী নজরুলকে নিয়ে আমরা চর্চা করিনি, কোনো মনীষীকে নিয়ে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নেতাজি, কাউকে নিয়েই সেভাবে চর্চা করিনি বলে আজকে এই ঘন অন্ধকার আবার ঘনিয়ে এসেছে। আর এই অন্ধকার কাটিয়ে উঠতে গেলেও আবার তাদের চর্চাটাই দরকার। সেই চর্চাটা আমাদের জারি রাখতে হবে, তবেই আমাদের এই মনীষীদের স্মরণ করা সার্থকতা আসবে।